শুরু। আসসালামু আলাইকুম। 2021 সালের আজকে 7 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকের এই ক্লাস 2021-এর সূচনা লগ্নে আমার প্রথম অনলাইন পাঠদান অনার্স প্রথম বর্ষের সাথে। আমরা পেছনের ইতিহাসকে একটু যদি স্মরণ করতে চাই, যে 2020-কে অনেকে 20 বছর বিষাক্ত পয়জনাস ইয়ারের সাথে তুলনা করেছেন। তো আমরা চাই যে নতুন বছরে নতুন হাওয়ায় নতুন আলোতে নতুন করে আমরা সব দিক থেকে সুস্থ থাকবো এবং বেঁচে থাকার আরেকটি এপিসোড শুরু করেছি আমরা। আজকে অনার্স প্রথম বর্ষের সাথে আমার পাঠদান কার্যক্রম। এর আগে তোমাদের সাথে আমার কয়েকটি পাঠদান হয়েছে। যদিও আমরা বিষাক্ত বিষময় বছর 2020-কে ছেড়ে এসেছি, পেছনে ফেলেছি, তারপরেও আতঙ্ককে একেবারেই পরিহার করতে পারিনি। আমাদের আরও একটু সময়, আরও কিছু সময় আমাদেরকে সচেতন থাকতে হবে, কনসাস থাকতে হবে। আমি সেই কামনাই করছি। আমাদের রাষ্ট্রপ্রধান, সরকার এবং সচেতন জনগণ, নাগরিক সবাই আমরা জানি যে আমাদের কি করতে হবে। অবশ্যই মাস্ক পরিধান করা, যেটা আইনত দণ্ডনীয় করে দিয়েছে। যদি না করা হয় জরিমানা বা জেলেরও ব্যবস্থা করা আছে, যদি তো তেমনটি হয়। তো আমি কথা আর বাড়াচ্ছি না। আমরা 2020-এ প্রচুর এগুলো বলে এসেছি, আশা রাখি সেগুলোকেই আমরা ধারণ করব এবং সামনের সময়টুকুতে, যে বাজে সময়টুকু যদি আমাদেরকে ফেস করতে হয়, অবশ্যই হাত ধোয়া এবং মাস্ক, এইটি আমাদের জন্য মহা ঔষধ এবং মেডিসিন, আমাদের রোগ থেকে বাঁচার উপায়। আমাদের ভ্যাকসিনই হচ্ছে মাস্ক। আমাদের একদম জরুরি ভ্যাকসিন। যদি তো আমরা মাস্ক পরিধান করি এবং হাতকে নিয়মিত ক্লিন করি, তো সব ভয়ের কোনো কারণ নেই। আজকে আমার এই নতুন বছরের এই শুভ লগ্নে যারা আমার সাথে আছেন এবং যারা আমার ক্লাস পাঠদান সাথে আছেন, আমার অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আমার বিভাগীয় প্রধান এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই হ্যাপি নিউ ইয়ারের ওয়েলকাম। আমরা নতুন করে প্রেরণা নিয়ে, নতুন ইন্সপাইরেশনে যে আরেকটি বছরকে শুরু করব, এই প্রত্যাশাকে সামনে রেখেই আজকে আমার এই ক্লাসের স্টার্টিং। আমার প্রথম বর্ষের, আমার হাতে যে সিলেবাসটি আছে, প্রথম বর্ষের সাথে আমার যে কোডটি নির্দিষ্ট করা আছে, বাংলাদেশের ইতিহাস আমার জন্য নির্ধারিত পাঠদান বিষয়। আমি সেই বিষয়টি থেকেই আজকে আমার টপিক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সিপাহী বিদ্রোহ, যেটি সংগঠিত হয়েছিল আমাদের ব্রিটিশ আওতাধীন, ব্রিটিশ শাসনাধীন সময়ে। আমরা প্রথমেই দেখতে চাচ্ছি যে আমি যেটি করব, যে আমরা পড়ছি দ্য ইন্ডিয়ান রেভিলিয়ন অফ 1857। আমরা ইন্ডিয়ান রেভিলিয়ন অফ 1857-কে আজকে আমার পাঠদানের আলোচ্য বিষয়।
আমরা পড়তে যাচ্ছি 1857 সালের বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহের নানা রকম নাম আছে, আমরা সেগুলি পক্ষান্তরে পর্যায়ক্রমে আমরা সেগুলো আলোচনাতে যাব। আমার কাছে আজ মনে হচ্ছে যে এই টপিকটুকু, এই বিদ্রোহের এই অংশটুকু বা এই টপিকটুকু আমাদের পরীক্ষা পাশের জন্য তো হয়তো বা প্রয়োজন তো আছে, সেই সাথে আমাদের জাতীয়ভাবে, মনোগতভাবে এবং বিবেকগতভাবে আমি বলবো যে এই ব্যাপারটিও আমাদের অন্তরে কতটা প্রথিত আছে সেটি একবার আমাদের ঝালাই করে নেওয়া উচিত। সেই দৃষ্টিকে, সেই লক্ষ্যকে কিংবা সেই উদ্দেশ্যকেই সামনে রেখে আমার আজকের এই জার্নি। আমরা পড়ছিলাম সিপাহী বিদ্রোহ, দ্য ইন্ডিয়ান রেভিনিউন অফ 1857। জাতীয় ইউনিভার্সিটির পরীক্ষাগুলো বা নানান রকম কোয়েশ্চেনকে ঘিরে, এই টপিকটাকে ঘিরে নানা রকম কোয়েশ্চেন হতে পারে যে এই বিদ্রোহের কারণ কি, তার ফলাফল কি, এটি কেন সিপাহী বিদ্রোহ, এটি কেন জাতীয় বিদ্রোহ নয়, এটি কেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নয়, এটি কেন গণবিদ্রোহ নয়, বা এটি কেন সামন্ত বিদ্রোহ নয়। যাই হোক, আমরা আমাদের এই জিজ্ঞাসাগুলোর জবাব কিংবা উত্তর কিংবা জানতে চাওয়ার চেষ্টা থাকবে আমার এই এপিসোডে। আমরা পড়ছি সিপাহী বিদ্রোহ। আমি এরকমটি টপিককে ঘিরে এই শিরোনামটি বলতে চাই। সিপাহী বিদ্রোহ আসলে আমরা যদি তাকাই একটু ভারতের আমাদের উপমহাদেশের শাসনের দিকে, যে 1857 থেকে 1957 পর্যন্ত এই 100 বছরে অ্যাকচুয়ালি অনেক ধরনের বিদ্রোহ এই উপমহাদেশে সংগঠিত হয়েছে এবং তার মধ্যে এটি সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহটি একটি যুগান্তকারী বিদ্রোহ। এটিকে অনেকে মহাবিদ্রোহ বলেছেন। এটি একটি মহাস্মরণীয় বিদ্রোহ এবং প্রথমত আমরা যেটি দেখি যে এই বিদ্রোহের প্রত্যেকটি বিদ্রোহেরই অবশ্য কোনো না কোনো কার্যক্রম অবশ্যই থাকবে। আমরা সেগুলি আলোচনার্থে আমরা সেগুলোর আস্তে আস্তে সেগুলোর ভেতরে ঢোকার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি যেটা প্রাথমিকভাবে সত্যি দেখা যায় যে ব্যারাকপুরে যখন এই গুলির মধ্য দিয়ে, মঙ্গল পাণ্ডের এই গুলির মধ্য দিয়ে অ্যাকচুয়ালি বিদ্রোহের তাৎক্ষণিক শুরু, কিন্তু তার ভাবগতভাবে কিংবা সেটির আদর্শগতভাবে বা নৈতিকগতভাবে সেটি শুরু হয়েছিল আরো আগে। তো আমরা যদিও আমরা এই বিদ্রোহের জার্নিটাই এমনই দেখতে পাই যে এবং এই বিদ্রোহকে আমরা মহাবিদ্রোহ, মহাস্মরণীয় বিদ্রোহ যাই বলি না কেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এক সময় ব্রিটিশ এই শাসনটি দুটি শাসনে ডিভাইডেড ছিল, বিফোর 1857 এবং আফটার 1857। এবং মহারানীর ঘোষণাপত্র নামে এক ব্যাপারটিও আমরা সবাই অবগত আছি যে যখন আসলে মহারানীর ঘোষণাপত্রের ব্যাপারটি যদি আমি একটু বলতে চাই যে 1858 সালে মানে 1857 সালের বিদ্রোহের পরে নভেম্বরে মাসে এলাহাবাদের দরবারে মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি ভাইসরয় লর্ড ক্যানিং এই ঘোষণাপত্র যেটি পাঠ করেন সেটি হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস, এটা ব্যাপারটি কি? আসলে মহারানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের যে কিন্তু সরকার ব্যবস্থার যিনি প্রধান বা রাজা বা রানী, স্বভাবতই ইংল্যান্ডের যিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেন, মহারানী ভিক্টোরিয়া ছিলেন তখন। এবং তিনি দেখলেন যে ভারতবর্ষে মতো এরকম একটা বিশাল দেশে যেখানে কোম্পানি শাসন করছে, সেখানে নানা রকম বিদ্রোহ, অসন্তোষ, নানা রকম সমস্যা প্রতিনিয়ত লেগেই আছে। এবং সেই সাথে আমাদের 76-এর মন্বন্তর থেকে সেই প্রভাব এবং পরবর্তীকালে বিভিন্ন রকম বিদ্রোহ, নীল বিদ্রোহ বলি কিংবা সাঁওতাল বিদ্রোহ বলি, নানান রকম বিদ্রোহ জর্জরিত হচ্ছে। তখন তিনি উপলব্ধি করলেন যে এই শাসনের আসলে চেঞ্জ দরকার এবং তখন এই শাসনের পরিবর্তন করে জেনারেল পদটিকে অ্যাবলিশ করে পরিবর্তন করে ভাইসরয় পদ হিসেবে রাখা হয়। এবং আমরা জানি যে ভাইসরয় শব্দের অর্থ হচ্ছে রাজ প্রতিনিধি।
রাজা বা রানীর প্রতিনিধি হিসেবে যিনি কাজ করেন। এবং আমরা জানি যে এই উপমহাদেশে লর্ড ক্যানিং ছিলেন 1857 সালের, তখন তিনি গভর্নর ছিলেন লর্ড ক্যানিং, এবং পরবর্তী সময়ে তিনি মহারানীর শাসনকার্য পরিচালনা করেন ভাইসরয় হিসেবে। আমরা পড়ছিলাম সিপাহী বিদ্রোহ আমাদের আজকের টপিক, এবং আমরা জানি যে বিদ্রোহ অ্যাকচুয়ালি বিদ্রোহ ব্যাপারটি যেটি আমরা বিদ্রোহ কিংবা আন্দোলন অ্যাকচুয়ালি দুটো শব্দই কি পারস্পরিক শব্দ? আমরা যদি ওরকম করে দুটো ভাবগত দিক থেকে দুটো ইকুয়াল কিনা। অ্যাকচুয়ালি বিদ্রোহ হচ্ছে যখন একটি দেশের সরকারের বিরুদ্ধে বা কোনো বড় শক্তির বিরুদ্ধে যখন আন্দোলন করা হয় দ্যাটস এ বিদ্রোহ। আর যখন আসলে কংগ্রেসের মতামতের বিরুদ্ধে যখন আন্দোলনগুলো এসছে সেটি হচ্ছে আসলে আন্দোলন। এবং আমরা নানান রকম আন্দোলনকে দেখতে পাই, আমরা ওয়াহাবি আন্দোলন দেখতে পাই, আমরা ফরাজি আন্দোলন দেখতে পাই, আমরা সাঁওতাল আন্দোলন দেখতে পাই, ইত্যাদি নানা রকম আন্দোলনে এই দেশ জর্জরিত ছিল, কিংবা এই উপমহাদেশে সেগুলোর প্রভাব, প্রেক্ষাপট, প্রভাব এবং ফলাফল আমরা সবাই জানি। ইতিহাসের দিকে চোখ রাখলেই আমরা সেটি জানি এবং বুঝতে পারি। আমরা পড়ছিলাম 1857 সালের বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ আসলে প্রত্যেকটা বিদ্রোহ কোনো না কোনো বিদ্রোহ, কোনো না কোনো লড়াই, কোনো না কোনো মানতে না চাওয়া, কোনো না কোনো বোধের সাথে মিল না খাওয়া, এবং কোনো না কোনো নিজের মতো করে না পাওয়া, প্রত্যেকটির পিছনেই অবশ্য যুক্তিগত এবং যুক্তিসঙ্গত মৌলিক কারণ যুগে যুগে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো আমরা এই বিদ্রোহের পিছনেও তেমনটি কারণ, অনেকগুলো কারণ আসলে এখানে বিদ্যমান আছে আমরা জানি। এবং এই বিদ্রোহটির নেতৃত্ব যে কোনো লিডার ছাড়া, অ্যাকচুয়ালি গাড়ির হুইলকে ঘোরানোর জন্য যেমন ড্রাইভারের দরকার, তেমন সেই বিদ্রোহের চাকাকে ঘোরানোর জন্য তেমন লিডারের প্রয়োজন। এবং আমরা নানা লিডার বা ব্যক্তিকে কিংবা নেতৃত্বের ছায়া আমরা এই বিদ্রোহের সাথে জড়িত আমরা দেখতে পাই। আমি এক নজর একটু বলতে চাচ্ছি যে দিল্লির সম্রাট বাহাদুর শাহ জাফর, লক্ষ্মীবাই ঝাঁসির রানী, কানপুরের নানা সাহেব, তাতিয়া তোপি, এবং অযোধ্যার বেগম হজরত মহল, এবং বিহারের কুনওয়ার সিং, বা এরকম বলা যায় যে আসামের মনিরাম দেওয়ান, ফৈজাবাদের এবং আহমদুল্লাহ, এবং বেরেলির বাহাদুর খা, মথুরার দেবী সিং, এবং সুরেন্দ্র শাহী উড়িষ্যা, এবং আমরা মিরাটের কদম সিং। আমরা একটু ছবিগুলো যদি দেখতে চাই, আমি আসলে যেহেতু আমি নামগুলো বলেছি, আমি এক ঝলক আমরা দ্বিতীয় বাহাদুর শাহের একটি ফটোগ্রাফ আমি এখানে দেখাতে চাই, মনের মধ্যে একটু ছায়াপাতের জন্য হলেও। নাম্বার 1 আমরা এখানে দেখতে চাচ্ছি আমি এখানে নানা সাহেবের একটি ফটোগ্রাফ মনের ছায়ায় দেখার চেষ্টা করছি। আমরা দেখতে চাচ্ছি ঝাঁসির রানী, ঝাঁসির রানী অত্যন্ত তাদের লুকআপ গেটআপেও মনের মধ্যে আমরা মনে হয় সেই সময়টিতে ফিরে যাওয়ার চেষ্টা। আমি দেখাতে চাই আরো বেগম হজরত মহল, ইম্পর্টেন্ট লিডার যারা ছিলেন তখন, এবং এই আন্দোলনের সূত্রপাত, এই আন্দোলনের পরিধি, এই আন্দোলনের ব্যাপকতা ছড়িয়ে পড়েছিল। এবং এই নেতৃত্বের ডামাডোলে, এই লিডারদের ছায়ায় কিংবা তাদের ইচ্ছায় কিংবা তাদের চেষ্টায় কিংবা তাদের ভাবনায় কিংবা তাদের যাত্রায় আমরা এর ইম্প্যাক্ট, প্রভাব কিংবা ফলাফল বা পরিস্থিতিকে দেখতে পেয়েছি। আমরা পড়ছিলাম দ্য রেভিলিয়ন অফ 1857,
আমরা 1857 সালের যে বিদ্রোহের কথা বলছি আমি, এই বিদ্রোহ অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে এটি ভ্যালোরে অ্যাকচুয়ালি যে কোনো আগুন, যখন কোনো আগুন অ্যাকচুয়ালি ছাই চাপা কখনই থাকে না, সেটি ক্রমান্বয়ে ধিকি ধিকি জ্বলতে জ্বলতে সেটির আসলে স্পার্ক হতে থাকে। এবং যখন মঙ্গল পাণ্ডের আমরা আসবো কারণে, যখন আমরা কজেসগুলোকে চোখ রাখবো, কারণগুলোর দিকে তাকাবো, আমরা মঙ্গল পাণ্ডের কথা আসলেই আমরা সেটা জানতে পারবো, যেটা ইমিডিয়েট কজ বলে আমরা বলতে পারি। আমরা মঙ্গল পাণ্ডের দিকে যদি আমরা জানি যে তাৎক্ষণিক তার অস্বীকৃতি এনফিল্ড রাইফেলের ব্যবহারের এবং ব্রিটিশ সৈন্যদের হত্যার যে ব্যাপারটি, এবং তাৎক্ষণিক যে আন্দোলনের যে সূত্রপাত, বিদ্রোহের যে সূত্রপাত, সেটি ছাড়াও আগে থেকে এটি ধিকি ধিকি জ্বলছিল ভ্যালোরে 1806 সালে আমরা যেটি আসলে দেখতে পেয়েছি। এবং এটি ব্যারাকপুরে 1857 সালে মঙ্গল পাণ্ডে যেটি স্টার্টের লিডার যদি বলি, এবং এটি অ্যাকচুয়ালি প্রকৃতভাবে মিরাটে 1857 সালে মিরাটে 10ই মে প্রকৃতভাবে অ্যাকচুয়ালি এটি শুরু হয়েছিল। আর ব্যারাকপুরে আসলে 29শে মার্চ এটি মঙ্গল পাণ্ডের ইচ্ছাধীনের বাইরের ব্যাপারটি করতে যে তিনি এটি শুরু করেছিলেন। তো আসলে এই বিদ্রোহটা আমরা এটি জানি যে কোনো বিস্ফোরণ, কোনো প্রতিবাদ, কোনো ভায়োলেন্স, কোনো বিচ্ছুরণ কিংবা কোনো প্রতিক্রিয়া, এটি হঠাৎ করে একদিনে একবারে আসলে সম্ভব নয়। প্রত্যেকটি কার্যের সাথে কারণ আছে। ইটস এ ট্রুথ এবং ইটস ইউনিভার্সাল ট্রুথ। আমরা পড়ছিলাম 1857 সালের বিদ্রোহ। আমি এখানে যখন বলছিলাম, আমি নেতৃত্বগুলোর কথা বলছিলাম, আমি এখানে একটু যে নেতার নেতৃত্বের বা নেতৃত্বগুলোর ছবি আমি ঝাঁসি রানীকে দেখালাম, আমি নানা সাহেবকে দেখালাম, আমি কুনওয়ার সিংকে, নানা সাহেব লক্ষ্মীবাইকে দেখালাম। আমি এখানে মহাবিদ্রোহের আমি আরেকজন নেতাকেও এখানে দেখাতে চাই, যাকে দেখানো হয়নি। আমরা যাদের পড়ছিলাম 1857 সালের মহাবিদ্রোহ, এখানে বিদ্রোহের যে অঞ্চলগুলো ছিল, আমরা যদি সেগুলোর দিকে তাকাই, একটু আমি দেখাতে চাচ্ছি আসলে। মহাবিদ্রোহের অঞ্চলগুলো, মহাবিদ্রোহের অঞ্চলগুলোকে আমি দেখাতে চাচ্ছি। এক নজরে আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি, তাহলে হয়তো আমাদের সেই সময়ের কিছু ফ্লেভার, সেই সময়ের প্রতিক্রিয়া কিংবা সেই সময়ের আমাদের নিজের মনের অবস্থা এবং যে জ্বলে ওঠা, সেটিকে হয়তোবা কিছু সময়ের জন্য হলেও আমরা উপলব্ধি করতে পারব। আমরা পড়ছিলাম সিপাহী বিদ্রোহ, এবং আমি প্রথমেই যেটি বলে নিয়েছিলাম যে এই সিপাহী বিদ্রোহ নিয়ে নানান রকম বিতর্ক আছে। আমি প্রথমেই যেটি আসলেই বলবো যে আজকে যদিও আমার টপিক হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহ, আমি আসলে চাচ্ছি যে এই টপিককে ঘিরে আমাদের যত রকম জানা দরকার বা প্রয়োজন, আমরা সেগুলোতে চেষ্টা করব, আমরা এর ভেতরে ঢুকতে চেষ্টা করব, এবং আমরা এই বিদ্রোহের নানান রকম, বিদ্রোহকে ঘিরে নানান রকম কথা, ইতিকথা, বিদ্রোহকে ঘিরে নানা রকম আলোচনা, বিদ্রোহকে ঘিরে নানা রকম মতবাদ, এই বিদ্রোহকে ঘিরে নানান রকম প্রচেষ্টা, এই বিদ্রোহকে ঘিরে নানান রকম পর্যায়কে আমি আমার এই আজকের এই পাঠদানে আসলে অ্যাটাচ করতে যাচ্ছি। আমরা পড়ছিলাম দ্য রেভিলিউন অফ 1857।
আমি এখানে একটু নোট করতে চাচ্ছি যে আমরা এই বিদ্রোহের আসলে, যদিও আমরা বলছি যে এটি সিপাহী বিদ্রোহ, এটি মহাবিদ্রোহ, এটা অবিস্মরণীয় একটি বিদ্রোহ এবং এটি একটি যুগান্তকারী বিদ্রোহ। যেভাবেই বলি না কেন, এই বিদ্রোহের নানান রকম নেচার বা এই বিদ্রোহকে নানানভাবে আখ্যায়িত নানান জনে করেছেন। আমি সেগুলোতে একটু দৃষ্টি রেখে যেতে চাই। সেটি হচ্ছে যে এই বিদ্রোহকে আমরা নাম্বার ওয়ান সিপাহী বিদ্রোহ বলছি, অ্যাকচুয়ালি কতটা যুক্তিসঙ্গত আমি সে বিষয়ে কথা বলবো। এই বিদ্রোহকে কেউ কেউ গণবিদ্রোহ বলছেন, এই বিদ্রোহকে কেউ কেউ সামন্ত বিদ্রোহ বলছেন, এই বিদ্রোহকে কেউ কেউ জাতীয় বিদ্রোহ বলছেন, এই বিদ্রোহকে কেউ কেউ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলছেন। আমাদের কোয়েশ্চেন বা আমাদের জানতে চাওয়া যেভাবেই হোক না কেন, আমরা চেষ্টা করব আমাদের কনসেপ্টটাকে তেমন করে ক্লিয়ার রাখতে। আমি শুরু করছি সিপাহী বিদ্রোহের প্রসঙ্গ দিয়ে। সিপাহী বিদ্রোহ অ্যাকচুয়ালি এটি প্রথম আমি বলে আসছিলাম আমার কথা প্রসঙ্গে, যেটি শুরু হয়েছিল অ্যাকচুয়ালি প্রকৃতভাবে শুরু হয়েছিল মিরাটে এবং যেটি তাৎক্ষণিক স্টার্ট হয়েছে আসলে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের হাত ধরে, এবং যার আসলেই কোনো পূর্ব পরিকল্পনা ওরকম করে ছিল না। এবং আমরা যেটি দেখতে পাই যে এই বিদ্রোহকে ঘিরে যে তখন ব্রিটিশ সেনাদের হত্যা, খাজাঞ্চিখানা লুট ভারতীয় সৈন্য দ্বারা, এবং জেল ভেঙে বেরিয়ে আসা, এবং তারা এই যেটা আমরা মঙ্গল পাণ্ডে দেখলাম যে সেই চর্বি মাখানো শূকর এবং গরুর মাংসের চর্বি মাখানো যে কার্তুজ, সেটি হিন্দু মুসলিম দুজনের জন্যই, দুই সম্প্রদায়ের জন্যই ঠিক না, সেটিকে ইউজ করার ব্যাপারে অসন্তোষ, অনীহা, এবং আমরা এই একেবারে হিটেড এই কারণগুলো আমরা সিপাহী বিদ্রোহের পক্ষে পাচ্ছি। আমরা সিপাহী বিদ্রোহের এই পক্ষে আমরা সিপাহী বিদ্রোহের পক্ষে নানান রকম বলে গেছেন। আমরা সেগুলো একটু আমাদের কথা প্রসঙ্গান্তরে এবং আমাদের আলোচনার স্বার্থে আমি সেটাকে একটু কোট করতে চাই। যেমন ব্রিটিশ চার্লস রেক্স বলেছেন যে তার নোটস অন দ্য রিভোল্ট ইন নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স অফ ইন্ডিয়াতে তিনি বলেছেন যে এটি একটি সিপাহী বিদ্রোহ ছিল, এবং যেসব অঞ্চলগুলোতে ব্রিটিশ শাসন আসলে দুর্বল হয়ে পড়েছিল, ইংরেজ শাসন দুর্বল হয়ে পড়েছিল, সেখানে কিছু কিছু অশান্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল মাত্র, এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক ইংরেজ ঐতিহাসিকরা আসলে এটিকে সিপাহী বিদ্রোহী বলছেন, এবং তার সাথে তাল মিলিয়েছেন জন সিলি এবং জন লরেন্স। এবং আমরা এটি বলছি যে তারা এই বিদ্রোহটাকে দেশদ্রোহী, কিছু স্বার্থপর সিপাহীদের বিদ্রোহ বলেই পছন্দ করেন বলতে, এবং তারা এটি মনে করেন, এবং এই বিদ্রোহ কোনো সংগঠিত নেতৃবৃন্দ তাদের মতে ছিল না, এবং এটি একটি সিপাহী বিদ্রোহ মাত্র। এবং শুধু এই ব্রিটিশ এই মতবাদ যারা দিয়েছেন তাদের বাইরেও আমাদের দেশীয় মতবাদের জনরাও ছিলেন, যেমন আমাদের অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, আমাদের কিশোরী চাঁদ মিত্র, আমাদের রাজনারায়ণ বসু, আমাদের দাদাভাই নওরোজি, তারাও কিন্তু এটিকে সিপাহী বিদ্রোহ বলতেই পছন্দ করতেন। এবং কিশোরী চাঁদ মিত্র যেটি বলেছেন যে এই বিদ্রোহ ছিল একান্তভাবে, কিশোরী চাঁদ মিত্রের একটি কোট আমি করছি, যে একান্তভাবে সিপাহীদের অভ্যুত্থান, এবং এখানে 1 লক্ষ সিপাহী অংশগ্রহণ করেছিল, এবং এতে গণ আন্দোলনের কোনো উপাদান ছিল না। আমরা পড়ছি সিপাহী বিদ্রোহ, আমরা আলোচনায় যাচ্ছি এটি অ্যাকচুয়ালি সিপাহী বিদ্রোহ কি না, কতটুকু মতামতগুলোকে আমরা জানতে এবং বুঝতে চেষ্টা করছি। আমরা এটিকে কেউ কেউ বলেছেন গণবিদ্রোহ। আমরা গণবিদ্রোহ, সিপাহী বিদ্রোহের কারণগুলো এবং মতগুলোকে নিয়ে নানান রকম ঐতিহাসিক লেখক তাদের যুক্তি, তাদের মতবাদকে সেট করেছেন, এবং তারা অনেকে এটিকে গণবিদ্রোহ বলতে চান কেউ কেউ, এবং যারা এটিকে গণবিদ্রোহ বলতে চাচ্ছেন
তারা বলেছেন যে কেন, যে এখানে আমি একটু কারণগুলো এক নজরে, যে এটি আসলে ইংরেজ শাসন কার্যত অবলুপ্ত হয়ে গিয়েছিল এখানে, এই জন্য এটি গণবিদ্রোহ, ইংরেজ শাসনকে অবলুপ্ত করা হয়েছিল। মোটামুটি এতটাই ছিল বিদ্রোহের প্রভাব কিংবা ইম্প্যাক্ট, এবং গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থানে এমন কোনো মানুষ ছিল না যারা ইংরেজ বিরোধী নয় বা ছিল না। এছাড়া ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, কুনওয়ার সিং এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। আমরা পক্ষে যুক্তিগুলোর কথা বলছি, এবং বহু জমিদার তালুকদার এই বিদ্রোহে অংশ নিয়েছিল, আমরা পক্ষে বলছি কথাগুলো। এবং অনেক মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট ঘোষণা করে এই দেশীয় ভারত শাসক প্রতিষ্ঠা তাদের দেওয়া হয়েছিল। আমরা এইটিকে অনেকে গণবিদ্রোহ বলতে চান, এবং সমকালীন ইংরেজ লেখক এবং নাটন তিনি বলেছেন, দ্য টপিক ফর ইন্ডিয়া স্টেটসম্যান গ্রন্থে তিনি বলেছেন যে 1857 সালের বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল না, আসলে এই বিদ্রোহ যতটা সিপাহী বিদ্রোহ ছিল তার চেয়েও বেশি ছিল গণবিদ্রোহ। এবং আমরা দেখতে পাই যে সারা দেশবাসীর এক সশস্ত্র অভ্যুত্থানে আসলে অংশ নিয়েছিল। যার যা ছিল, একেবারেই মডার্ন উইপন হতে হবে, অস্ত্র থাকতে হবে তেমনটি না, বর্ষা, ধনুক এবং দেশীয় বন্দুক যা যেটা পেয়েছিল, অগণিত মানুষ এই ইংরেজদের সাথে লড়াইয়ে মেতেছিল। এবং ভারতের বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাই যে অযোধ্যা, রোহিণখণ্ড, বুন্দেলখণ্ডে এবং বিহারের লোকজন এসেছিল এই বিদ্রোহে অংশ নিতে, লড়াই করতে। এবং আমরা যেটি মিরাটের কথা বা প্রথমেই বলে আসছি যে প্রকৃত বিদ্রোহ সেখানেই শুরু হয়েছিল, উৎসাহ তারাই দিয়েছিল জনগণ সেখানকার। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এটিকে আসলে ফ্রান্সের নারীরাও এরকম করে এক সময় ফরাসি বিপ্লবের সময় যেমন করে ঝাঁপিয়ে পড়েছিল, বেরিয়ে এসেছিল, ঠিক এইটিকে তেমনটি গণবিদ্রোহ বলতে চাচ্ছেন কোনো ঐতিহাসিক লেখক এবং মতবাদক, আমি যেটাই বলি না কেন। এবং তারা আরো যেটি বলতে চাচ্ছেন যে এখানে জনগণই বিদ্রোহের মূল যোগানদার ছিল, এবং এখানে সিপাহী বিদ্রোহকে এটিকে কোনো সিপাহী বিদ্রোহ বলা যাবে না বলে তাদের মতামত। আমি নেক্সটে যাচ্ছি যে এটিকে জাতীয় বিদ্রোহ আসলে বলা যাবে কি না, বা আমি জাতীয় বিদ্রোহের আগে আমি সামন্ত বিদ্রোহের কথা বলবো। কেউ কেউ এটিকে সামন্ত বিদ্রোহ বলতে চাচ্ছে, যে 1857 সালের এই বিদ্রোহ সামন্ত বিদ্রোহ। অনেকেই বলেছেন, কেন বলেছেন, আসলে তাদের মধ্যে হচ্ছে যারা বলেছেন, জওহরলাল নেহেরু বলেছেন, রজনীকান্ত দত্ত বলেছেন, ডক্টর এম.এন. রায় বলেছেন, রমেশচন্দ্র মজুমদার বলেছেন, সুরেন্দ্রনাথ সেন বলেছেন। এবং সবার তাদের মতে আসলে যে এটি একটি সশস্ত্র বিদ্রোহ, তাদের মতে 1857 সালের বিদ্রোহ। এবং তারা এছাড়াও আমরা যেটি বলতে পারি যে কার্ল মার্কস যে বিদ্রোহটি জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন, মার্ক্সবাদী লেখক তিনি বলেছেন এই বিদ্রোহকে তিনি সামন্তবাদী বিদ্রোহ বলতে চান। এবং এই বিদ্রোহ তাদের মতে এই বিদ্রোহ ছিল সনাতনপন্থী বাদীদের বা সামন্তবাদীদের বিদ্রোহ বলেই তারা আখ্যায়িত করতে চান। আমরা রমেশচন্দ্র মজুমদারের একটি উক্তি দিয়ে আমি এটি শেষ করতে চাচ্ছি। আসলে রমেশচন্দ্র বলছিলেন যে আসলে এটি ছিল ক্ষয়িষ্ণু জমিদার শ্রেণীর, আসলে এটি ছিল ক্ষয়িষ্ণু অভিজাত শ্রেণীর, সামন্ত অভিজাত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ। এটি একটি প্রতিক্রিয়াশীল বিদ্রোহ। সুরেন্দ্রনাথ একই কথা বলছেন যে বিদ্রোহীদের লক্ষ্য ছিল প্রতি বিপ্লব করা। এবং আমি জওহরলাল নেহরুর কথা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে তিনি যেটি বলেছেন যে আসলে সামন্ত প্রভুরা এবং তাদের অনুচরেরাই এই বিদ্রোহ ঘটিয়েছিল। নেক্সট আমি যাচ্ছি যে আমরা এটিকে জাতীয় বিদ্রোহ বলার ব্যাপারে আমি এই প্রত্যেকটি মতবাদেরই আবার এগেইনস্ট মত আছে। যদি তো আমাদের সেই ধরনের অ্যান্সারিং এ যেতে হয় বা আমাদের সেই কথাগুলো বলতে হয়, অবশ্যই আমরা সেটিকে দেখব, পড়ব এবং জানার চেষ্টা করব। আজকে এত অল্প আয়োজনে তারপরেও আমি চেষ্টা করছি, সবটুকুই আমাদের জন্য সম্ভব না। আমরা এটাকে জাতীয় বিদ্রোহ বলবো কি না এরকম যদি আসে যে অ্যাকচুয়ালি এটি জাতীয় বিদ্রোহ ছিল কি না, জাতীয় বিদ্রোহ বলার ব্যাপারটি যে ছিল সেটি যে কেন এটি একটি ন্যাশনাল রিভোল্ট বলে অনেকেই আসলে এটিকে বলতে চান। যে আসলে অনেকের মতই এরকম যে যারা এর পক্ষে যুক্তি দিতে চেষ্টা করেছেন যে এর আগে পর্যন্ত যতগুলো বিদ্রোহ ছিল
সেগুলো আসলে আঞ্চলিক পর্যায়েই ছিল, একটি নির্দিষ্ট এলাকাকে ঘিরে কিংবা কোনো ইস্যুকে ঘিরে কিংবা কোনো সম্প্রদায়কে ঘিরে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই বিদ্রোহগুলো ছিল। তো সো এখানে একটা বিশাল ইম্প্যাক্ট, একটা ভাইটাল কোনো একদম এক্সপান্ডেড কোনো কিছু তেমনটি ছিল না এতদিন ধরে যে বিদ্রোহগুলোকে আসলেই দেখা যাচ্ছিল। তো 1857 সালের এই বিদ্রোহ, এটি অ্যাকচুয়ালি হিন্দু মুসলমানরা যেমন অংশ নিয়েছে, দরিদ্র কৃষক সম্প্রদায় অংশ নিয়েছে, এখানে জমিদার শ্রেণীরা অংশ নিয়েছে, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে অংশ নিয়েছে। তাদের প্রত্যেকের স্বার্থ এক এবং একটি চেতনায় পর্যবসিত হয়ে, একটি চেতনার স্রোতে অবগাহিত হয়েই তারা এই বিদ্রোহের স্রোতে ভেসেছিল। আমরা এটি একটি জাতীয় বিদ্রোহ বলে যারা মনে করেন, আমি তাদের কথাই আসলে আওড়াচ্ছি, এবং আসলে তারা বলতে চাচ্ছেন যে এখানে একটি রাজনৈতিক চেতনাবোধ জাগ্রত হয়েছে জাতীয়, এবং এখানে একটি ভূখণ্ডে মানুষ বাস করে এবং সেই ভূখণ্ডের মানুষের মধ্যে একটি রাজনৈতিক চেতনাবোধ থাকবে, এটি হচ্ছে স্বাভাবিক কথা। এবং এটি অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল কনসাসনেস রিভোল্ট একটা, এবং এইটি যেটি 1857 সালে হয়েছিল, যারা বলছেন তাদের মতকেই আমি বলছি। এবং এই সময়ে মানুষ চাচ্ছিল এই ধরনের, তাদের পরিবেশই তাদেরকে এই বিদ্রোহে তাদেরকে ভয়েস করেছিল। এবং আমরা যেহেতু অনেক রাজা রাজ্যচ্যুত হয়েছেন এবং অনেক ব্রিটিশের সৈন্য এবং ব্রিটিশ সেনাবাহিনীতে যে ব্রিটিশ সেনা এবং ভারতীয় সেনা ছিল, সেখানে কোনো ইকুয়ালিজম ছিল না। আমরা জানি যে, আমরা যদি বলি যে 50,000 ছিল ব্রিটিশ সেনা আর 3 লক্ষ ছিল ভারতীয় সেনা, এই অসম রেশিও এবং সেই সাথে সুযোগ সুবিধার ক্ষেত্রেও একটা অসমতা বিরাজ করেছিল বইকি। এবং অনেক রাজা রাজ্যচ্যুত হয়েছেন, এবং আমরা জানি যে সেই সময় দ্বিতীয় বাহাদুর শাহকে তারা, মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তারা নির্বাচিত জাতীয় নেতা হিসেবে নির্বাচিত করেছিলেন, এবং সমগ্র জনসমষ্টি চাচ্ছিল যে তিনি লিড করবেন আগামী দিনের এই ভারতবর্ষ। এবং এই জাতীয় নেতৃত্বের এই ধারণাটা থেকেই এটিকে অনেকেই জাতীয় বিদ্রোহ বলতে চান কিংবা পছন্দ করেন। তো যাই হোক, আমরা এটিকে আরেকটি বিদ্রোহ বলে, যেটি আমরা দেখতে পাই ইতিহাস যা বলে, এটি প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রাম কি না, যদি সেই পক্ষেও কথা বলা যায়। এগুলো আমি বারবার বলছি, এগুলোর এন্টি মতামত আছে, যুক্তিগত দিকও অনেকে রেখেছেন। তো আমরা প্রয়োজনার থেকে সেগুলোকে খুঁজে নিব, দেখে নিব, জেনে নেব। আমরা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সপক্ষের বিদ্রোহ, যেটি অনেকেই বলতে চাচ্ছেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম, আসলে এই ব্যাপারটির পক্ষেও যারা যৌক্তিকতা দিয়েছেন, কেন এটি আসলে ব্রিটিশের অধীনতা থেকে একটি মুক্তি চেয়েছিল। এর আগে যেগুলো দেখা যায়, যেটি আমি বলে আসছিলাম, সেগুলো তো নির্দিষ্ট কোনো না কোনো ভূখণ্ড, কোনো না কোনো মহাজন, কোনো না কোনো জমিদার শ্রেণী, নীলকরদের অত্যাচার এরকম করে হচ্ছিল। কিন্তু 1857 সালের এই বিদ্রোহী প্রথম আওয়াজ উঠলো, ব্রিটিশ শাসনের অবসান চাই, ব্রিটিশ শাসনের অবসান চাই। এবং ব্রিটিশ শাসনের এই যে অবসান ঘটিয়ে আমাদের এবং ফিরিঙ্গি মারার যে ধরোয়ার ফিরিঙ্গি মারো, এই যে স্লোগানের আওতায়, এই যে স্লোগানের মননে উজ্জীবিত হয়ে উঠেছিল তখনকার ভারতবাসী। এবং ব্রিটিশ শাসনে অবসান ঘটিয়ে ভারতবর্ষকে আবার শাসক করা বা শাসন করা, এটি ভারতের নেতৃত্বের হাতে তুলে দেওয়াটাই ছিল আসলে তাদের মূল লক্ষ্য। এবং আমরা যেটি জানি যে আসলে এটি স্বাধীনতা সংগ্রামের এই পক্ষের কথা যারা আসলে বলতে চাচ্ছেন, এখানে আমরা বিনায়ক দামোদরের সাভারকরের একটি কোট করতে চাই। তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে তিনি 1857 সালে যেটি বলেছেন যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে তিনি সাভারকর এটিকে মন্তব্য করেছেন। এবং পরবর্তীকালে আমরা মার্ক্সবাদী লেখক সুশোভন সরকারের এবং বীরেন্দ্রনাথ মুখার্জির কথাও আমরা এখানে কোট করতে পারি। এবং তাদের মতে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তাদের সংকীর্ণতাকে ভুলে গিয়ে এই বিদ্রোহে যোগদান করেছিল। এবং এই বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এটিকে বলা যায়। এবং এই সত্ত্বেও তারা বলতে চান যে না এটি সিপাহী, না এটি জাতীয়, না এটি গণ, না এটি সামন্ত, এটি শুধুমাত্রই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। আমি ফিরছি সিপাহী বিদ্রোহের টপিককে ঘিরে, এই আবহকে ঘিরে আমার আজকের এই কথকতা। আমরা পড়ছিলাম
সিপাহী বিদ্রোহের নেতৃত্বের কথা বললাম, আমরা শুরু নেচার বললাম, আমরা বিদ্রোহের নানান রকম ক্লাসিফিকেশন আছে বিদ্রোহের, আমি সেটা বললাম, এবং আমরা এইবার কজেসগুলো যে কি কি কারণে যে বিদ্রোহই হোক না কেন, সেটা সিপাহী জাতি হোক, গণ হোক, এবং সেটি হোক ভারতের প্রথম জাতির ডেট যেমন করে তার মতো করে যুক্তি দিয়ে যেটিকে সেট আপ দিয়েছেন, প্রত্যেকটার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। কারণ আমরা সেই চিরসত্যের কথাই জানি যে কোনো কাজ নট উইদাউট রিজন। তো আমরা একটু কারণগুলোর দিকে ফোকাস করব। আমরা একটু জাস্ট রিজন ফর রিভোল্ট অফ 1857, সরি, রিজন অফ ফর দ্য রিভোল্ট অফ 1857 এর আমি এখানে কিছু কারণকে রাখার চেষ্টা করেছি। যে আমি এখানে কারণগুলোকে অ্যাকচুয়ালি দুটো ভাগেই দেখতে চাচ্ছিলাম। একটি হচ্ছে ইমিডিয়েট কজ, মানে তাৎক্ষণিক, যে বিদ্রোহটা হঠাৎ করে শুরু হয়ে গেল কেন, কিভাবে, কি কারণে, এইটি একটি পোর্শনকে আমি রাখতে চাই, ইমিডিয়েট কজ। এবং অ্যান্ড দেন আরেকটি যেটি, সেটি হচ্ছে আরেকটি কারণ, যেটি হচ্ছে ফান্ডামেন্টাল কজ। ফান্ডামেন্টাল শব্দের অর্থ হচ্ছে মৌলিক, কি কি মৌলিক কারণ ব্যাপারগুলো ছিল অ্যাকচুয়ালি, তাৎক্ষণিক কি ব্যাপার ছিল, কি কারণ ছিল, এবং মৌলিক কি ব্যাপারগুলো বা কি কারণগুলো ছিল। তো ফান্ডামেন্টাল কজে আমরা যেটা দেখতে পাই যে পলিটিক্যাল কজ বা রাজনৈতিক কারণ, ইকোনমিক্যাল কজ বা অর্থনৈতিক কারণ, আমরা সোশ্যাল কজ বা সামাজিক কারণ, আমরা বা এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কজও অনেকে এর সাথে মার্চ করে নিয়ে আসেন, অ্যাটাচ করেন, আমরা মিলিটারি কজ বা সামরিক কারণ, এবং আমরা আরো অনেক ইনফ্লুয়েন্স, আউটসাইড ইনফ্লুয়েন্সের নানাবিধ কারণে এর সাথে অ্যাটাচ হয়েছিল, সেটি আমরা পর্যায়ক্রমে হয়তো বা জেনে নিতে পারবো বা জানবো। আমরা এই কজগুলোকে নিয়ে আসলে আমি একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের কজগুলো খুবই ইম্পর্টেন্ট একটি ধারণা রাখা উচিত। কারণ পরীক্ষাগুলোতে অ্যাকচুয়ালি কজগুলোকেই সামনে ঘিরেই, কজগুলোকে সামনে রেখেই আসলে কোশ্চেনগুলো হয়ে থাকে। তো সো আমি একটু কজগুলোর দিকে তাকাবো, যে আমি রাজনৈতিক কারণ অথবা আমি ইমিডিয়েট কজ বা যেটি ইমিডিয়েট কারণ বা তাৎক্ষণিক কারণ, আমি সেই তাৎক্ষণিক কারণে পরে আসছি। একটু রাজনৈতিক আমি ফান্ডামেন্টাল কজগুলো বা মৌলিক কজেসগুলোকে একটু দেখতে চাই, এবং সেই কজেসগুলো হচ্ছে যে পলিটিক্যাল কজ যেটি বলছিলাম, আমি এক নজরে একটু বলে যাচ্ছি যে অ্যাকচুয়ালি রাজনৈতিক কারণ কি কি হতে পারে, যে পলিটিক্যাল কি কি ব্যাপার আসলে অ্যাকচুয়ালি এই বিদ্রোহটাকে ঘিরে ছিল, কোন পলিটিক্যাল কারণে এই বিদ্রোহের এই স্ফুলিঙ্গ, এই আগুন জ্বলে উঠেছিল। তো সেটির দিকে যদি আমরা আসলে তাকাই, যে সেটি হচ্ছে যে ডক্ট্রিন ল্যাপস বা রাজনৈতিক কারণে আমরা যেটা বলতে পারি সত্য বিলোপ নীতি। এই সত্য বিলোপ নীতির আসলে যে স্রষ্টা যাকে আমরা দেখতে চাই, যে এই সত্য বিলোপ নীতিটা অ্যাকচুয়ালি কি। এই সত্য বিলোপ নীতি হচ্ছে লর্ড ডালহৌসির প্রবর্তিত। আমরা একটু ডালহৌসিকে দেখাতে চাচ্ছি। লর্ড ডালহৌসি, একটু আমরা ছবিগুলোর দিকে তাকিয়ে তখনকার আসলে ভাবগতভাবে কিংবা মনোগতভাবে আমি যাই বলি না কেন, একটু ফিরতে চেষ্টা করা এই যা। তো আমরা লর্ড ডালহৌসির অ্যাকচুয়ালি সত্য বিলোপ নীতি, যেটা লর্ড ডালহৌসির সত্য বিলোপের নীতির মানেটা যেটা হচ্ছে যে ডক্ট্রিন ল্যাপস, যেটা অ্যাকচুয়ালি এটা আসলে কি, এটি আসলে হচ্ছে যে এই নীতির আওতাধীন যে মূল কথা, সেটি হচ্ছে যে তখনকার রাজ্যগুলো, যে সামন্তপ্রভুরা বা জমিদাররা ছিল, তাদের অরিজিনালি বায়োলজিক্যালি তাদের যদি মেল সন না থাকে, তাদের যদি বায়োলজিক্যালি তাদের ছেলে সন্তান নিজের না থাকে, তাহলে উত্তরাধিকার ভাবে বা উত্তরাধিকার সূত্রে সে ওই জায়গায় যেতে পারবে না, ওই শাসন কিংবা ওই ক্ষমতাকে সে ইউজ করতে পারবে না, এবং এটি নিয়মতান্ত্রিকভাবে অ্যাবলিশ হয়ে যাবে এবং ব্রিটিশ শাসনাধীনে পর্যবসিত হবে। এবং এখানে কোনো দত্তক, অ্যাডাপ্টেড সানের কোনো জায়গা নেই। লর্ড ডালহৌসির এই সত্য বিলোপ নীতির কারণে আমরা দেখতে পাই যে সাতারা, সম্বলপুর, নাগপুর, উদয়পুর, ঝাঁসি
প্রত্যেকটি অঞ্চলে আসলে প্রচণ্ডভাবে এবং ভীষণভাবে আলোড়িত হয়েছিল, এবং এই ভাইটাল এবং ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তখন এই ডক্ট্রিন অফ ল্যাপস যেটা বা সত্য বিলোপ নীতি লর্ড ডালহৌসি ভীষণভাবে প্রভাব ফেলেছিল, উলট পালট করে দিয়েছিল তাদের মনোগত দিকে, তাদের জীবনগত দিকে, তাদের বেঁচে থাকা সাম্রাজ্যগত তাদের বেঁচে থাকার দিকে এবং তাদের বিলাসের দিকে, কিংবা তাদের সৌকর্য কিংবা সৌন্দর্যের দিকে। আমরা দেখতে পাই যে সত্য বিলোপ নীতি পলিটিক্যাল কজের ভাইটাল একটি কজ, যেটিকে ঘিরেই আসলে উত্তাল হয়েছিল তখনকার এই সাফারার যারা ছিলেন তারা। এবং আমি একটু আগেই বলেছিলাম যে যে অঞ্চলগুলো আসলে এর আওতাধীন হয়ে গিয়েছিল এই নীতির, আমরা এবং ভাতা বন্ধ করে দিয়েছিল তাদেরকে, পরবর্তী সময়ে তারা সেখানে আর শাসনে থাকতে পারবে না, এই ছিল একটি। এবং আরেকটি যেটি ছিল সেটি হচ্ছে যে এই সত্য বিলোপের নীতির ফলে অ্যাকচুয়ালি ডালহৌসি আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা ভাতা তো অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছে, এবং তারা অযোধ্যার এবং নানান রকম অজুহাত দেখিয়ে রাজাদের মধ্যে তারা অসন্তোষ সৃষ্টি করেছিল। এবং তারা সেকেন্ড কারণ যেটা আমাকে আবার আনতে পারি পলিটিক্যাল কজের মধ্যে, সেটা হচ্ছে নাগপুর অযোধ্যার লুণ্ঠন। নাগপুর অযোধ্যার লুণ্ঠন অ্যাকচুয়ালি যেটি একটু আমি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এখানে যে দেশীয় রাজারা ছিল সেখানে আসলে এই রাজপ্রাসাদে অযোধ্যার নবাব তাদের যে রাজপ্রাসাদের এই লুণ্ঠন করা দেশীয় রাজাদের জন্য খুবই বিক্ষোভ এবং সন্দেহের সৃষ্টি করেছিল, এবং তারা জোরপূর্বক নামমাত্র মূল্যে এই তাদের কোষাগার, তাদের রাজ্য থেকে গরু, হাতি, ঘোড়া, যাই মণিমুক্তা, তারা সেই সব আসবাবপত্র বাজারে নামমাত্র মূল্যে, স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়াতে এটা ব্রিটিশ শাসকদের একটি স্বার্থপরতা কিংবা হীনমন্যতা প্রকাশ পায়, এবং পক্ষান্তরে এই দেশীয় তাদের মনের মধ্যে আসলে ভীষণ রকম অসন্তোষ, মনকষ্ট এবং দ্রোহের আগুন জ্বলে উঠেছিল। এবং আরেকটি যে কারণটি আছে পলিটিক্যাল বা কিংবা রাজনৈতিক কজের মধ্যে, সেটি হচ্ছে যে নতুন রাজস্ব ব্যবস্থার ত্রুটি। এই যে নতুন রাজস্ব ব্যবস্থা করলো, নতুন রাজস্ব ব্যবস্থা সেট আপ দেওয়া হয়েছিল তখন, এর মধ্যে কিছু ত্রুটি ছিল, যেমন যেটা বলা যায় যে অসংখ্য তালুকদার তাদের জমি হারা হয়েছিল তাদের এই রাজস্ব ব্যবস্থার নীতির কারণে, এবং তাদের নানান রকম অনুচর তাদের দুর্গ টুর্গ এগুলো ধ্বংস করে দিয়েছিল। এবং চিরাচরিত এই ব্যবস্থার কারণে নতুন বিচার ব্যবস্থাকে মেনে নিতে, নতুন বিচার ব্যবস্থাকে অ্যাডাপ্টেড করতে মানে অ্যাডপ্ট করতে কষ্ট হচ্ছিল বা পারছিল না, এবং যা ছিল অ্যাকচুয়ালি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, এবং জনসাধারণের মনে দেখি দেখি অসন্তোষের আগুন জ্বলে উঠতে শুরু করলো, এবং এটি আরও বৃদ্ধি পেয়ে তারপরেই সেটি চূড়ান্ত বিদ্রোহের রূপ নিল। আমরা পড়ছিলাম হচ্ছে রাজনৈতিক যে কারণগুলো পড়লাম, আমরা এবার চোখ রাখতে চাই ইকোনমিক্যাল কারণের দিকে। আমরা অর্থনৈতিক যে কারণগুলোকে আমরা দেখতে চাই, যে অর্থনৈতিক কারণের মধ্যে আমি বলছিলাম যে আমি এক নজরে একটু বলে যাচ্ছি, এবং আমরা সেটিকে একটু আলোচনা করব যে শিল্প বিপ্লব, ইউরোপের যে শিল্প বিপ্লব হয়েছিল। নাম্বার 1, কুটির শিল্প, আমাদের দেশের কুটির শিল্প, দেশীয় শিল্পের ধ্বংসের অবস্থা, আমাদের অনেক কৃষক ভূমিহীন হয়ে গিয়েছিল, ভূমিহীন কৃষক, ধন সম্পদ দূর, কৃষিতে চাপ পড়ে গিয়েছিল, এবং একচেটিয়া বাণিজ্য, নানান রকম ট্যাক্স, এবং নানান রকম জমিদারদের উচ্ছেদ, বিভিন্ন জমিদারদের উচ্ছেদ, এই ছিল আমাদের ইকোনমিক্যাল কজেসের মৌলিক কারণগুলো। দেশীয় শিল্পের অবস্থা, যদি কিছু ব্যাপারগুলোকে আমি একটু এক্সপ্লেন করতে চাই। দেশীয় শিল্পের অবস্থা আসলে ব্রিটিশ শাসকদের গোড়াপত্তনের সময় ধরেই, 100 বছর ধরেই তারা কি করেছিল যে এই দেশ থেকে তারা অসংখ্য সোনা রূপা মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা চলে গিয়েছিল, এবং প্রজাবৃন্দের অবস্থা ক্রমেই এতে শোচনীয় হয়ে পড়েছিল, এবং জনসাধারণের যে আর্থিক দুরবস্থা এর আরেকটি কারণ। এবং ইংরেজদের আমলে এই যে নতুন নতুন রাজস্ব নীতি তারা প্রবর্তন করেছিল, এবং তারা ইংরেজি শিক্ষার প্রবর্তনের পূর্বের বিধান সমাজে আসলে সেটি মানতে পারছিল না,
এবং চৌকিদারদের কর বৃদ্ধি করছিল, পথ কর বৃদ্ধি করছিল, যানবাহনের কর বৃদ্ধি করছিল। আমরা আরেকটি কারণ যেটি দেখতে পাই যে সৈনিকদের আর্থিক দূরবর্তী অবস্থা, যে সৈনিকদের তখন যে ভারতীয় যে সেনাদের ছিল তাদের ব্রিটিশ সেনাদের চাইতে তাদের অর্থগতভাবে সাধারণ একজন সৈনিকের মাসিক বেতন ছিল তখন মাত্র 900 টাকা, এবং এই দিয়ে তার একেবারেই ভরণ পোষণ জীবন ধারণ খুবই কঠিন এবং অসম্ভব হয়ে গিয়েছিল পক্ষান্তরে ব্রিটিশ সৈন্যর চাইতে, ব্রিটিশ সেনার চাইতে। এবং অশ্বারোহী সৈনিকদের বেতন ছিল এত বাজে, এত কম যে তারা কোনো রকমে আসলেই তারা পারছিল না তাদের জীবনকে টেনে নিয়ে যেতে, এবং এইসব বেতন থেকে নানান রকম ট্যাক্স এবং ইত্যকা নানান কোনো কিছু দিয়েই নানান রকম ব্যাপারগুলো দিয়ে ধার্য করে তাদের আরো বেশি মাইনাসে কিংবা তাদের আরো বেশি আর্থিক দুরবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল। এবং দেশের বিভিন্ন সম্ভ্রান্ত পরিবার তখন এই আর্থিক জর্জরিত হওয়ার কারণে তারা চরম দুর্দশায় পড়ে গিয়েছিল। আসলে জীবনকে সৌকর্যময়, জীবনকে সুন্দরতম করতে গেলে, জীবনকে হাসি খুশি প্রাণবন্ত রাখতে গেলে, জীবনকে খেয়ে বেঁচে উল্লাসে চলতে গেলে অর্থের প্রয়োজন অবশ্যই বৈকি, প্রয়োজন অবশ্যই আছে বৈকি। আমরা দেখতে চাই এর পরের যে কারণগুলো সেটি হচ্ছে সামাজিক কারণ। আমরা সামাজিক কারণের মধ্যে একটু আমি যেটা বলতে চাচ্ছি যে অসন্তোষ একটি ঘৃণার জন্ম নিয়েছিল তাদের প্রতি, এবং এই যে ব্যবধান সামাজিক কারণের মধ্যে যেটি ব্যবধান, যে এই যে ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে ভারতীয় সেনা এবং উচ্চপদ, তাদের উচ্চপদ দেওয়া হতো না, বেতনের ব্যবধান, পদের ব্যবধান। এবং তখন ব্যাপারটি এমন হয়েছিল যে ইংলিশ ক্লাবগুলো, মানে ইংরেজদের এই ক্লাবগুলো, তাদের যে ক্লাবগুলোতে তারা এনজয়ের ব্যবস্থা থাকতো তাদের অবসর লেজার টাইমগুলোতে, সেখানে বাইরে নোটিশ টানানো থাকতো যে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। কি পরিমাণ হেটেড ছিল তখন, কি পরিমাণ যে একটি কুকুরের সাথে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ নোটিশ টানানো থাকতো, ঢুকতে পারবে না, নো এন্ট্রেন্স। এবং আমরা ভূমি রাজস্বের এই নানান রকম ফন্দি, ভূমি রাজস্বের নানান রকম কৌশলগত দিক, এটি আমাদের সোসাইটির কারণগুলোর একটি বিরাট ব্যাপার আমরা যেটি দেখতে পেয়েছি, বা এই জন্য এই আন্দোলনটা আরো বেশি ত্বরান্বিত হয়েছে যে ভারতবাসীর প্রতি এই যে ঘৃণা, হেটেড করা, বিদ্রোহের এই ব্রিটিশদের কিংবা ব্রিটিশ সেনাদের, ভারতীয় সেনাদের প্রতি, এটি আমরা সিরাজুল মুক্তারিনের গ্রন্থে আমরা দেখতে পাই যে এই ব্রিটিশ কর্মচারীদের ব্যবহার এমন ছিল, তাদের মনোভাব এমন ছিল, খুবই বাজে, এবং তারা প্রচন্ড রকম ভারতবাসীকে ঘৃণা কিংবা হেট করতো, এবং তাদের আচরণ এত বাজে ছিল সত্যি। তখন আমি এখানে যেটি আসলে বলতে চাচ্ছি যে রাজকর্মচারীদের সাথে দেখা করতে গেলেও সম্ভ্রান্ত ভারতীয়রা ভীত হয়ে পড়তো, মানে এতটাই বাজে পরিস্থিতি তাদের আচরণের, বিহেভিয়ারের ছিল, যেটি স্যার সৈয়দ আহমেদ আলীগড় আন্দোলনের মহান নেতা তার উক্তি এটি যে রাজকর্মচারীদের সাথে দেখা করতে গেলেও সম্ভ্রান্ত এলিট পার্সন ভারতীয়রা তারা ভীত হতেন, তাদের মান সম্মানের হারানোর ভয়ে। আমরা যাচ্ছিলাম হচ্ছে সোশ্যাল কজগুলোকে নিয়ে, এখানে আরেকটি যেটা যে সোশ্যাল কজে আমি আরেকটু যেটা বলতে চাই যে এই যে শাসক শাসিতের যে ব্যবধান, এইটু একটি কারণ, এবং এই যে ব্রিটিশ কর্মচারীদের যে আচরণগুলো, এটি আমি বলে আসছি। এবং আরো কিছু কারণ, সামাজিক কিছু কারণকে আমরা দেখতে পাই যে এখানে ইংরেজি শিক্ষা একটি প্রবর্তন আছে। আমরা এটা নানান আমি এখানে ইনফ্লুয়েন্স অফ আউটসাইড ইভেন্টস এর মধ্যেই আমি অ্যাকচুয়ালি সেটিতে রাখবো। আমি এরপরে চলে যাচ্ছি হচ্ছে সামরিক কারণ বা মিলিটারি কারণ। আমরা পড়ছিলাম দ্য রেভিলিউন অফ সেপোয় মিউটিনি বা 1857, অথবা যেটির আরেক নাম হচ্ছে সেপোয় মিউটিনি, আমাদের মানে বিদ্রোহ, আমাদের 1857 সালের যে সিপাহী বিদ্রোহ। আমরা এরপরই আমি যে কারণটা বলতে চাই সেটি হচ্ছে যে মিলিটারি কারণ, কিংবা যেটিকে আমরা সামরিক কারণ হিসেবে যেটিকে জানতে চাই যে সামরিক কারণের মধ্যে আমার যে এই সোলজারদের মধ্যে, সৈনিকদের মধ্যে যে বৈষম্যগুলো, তাদের বেতন দিয়ে বলি, পদের আপডেটেশন দিয়ে বলি,
এবং নানান রকম তাদের বিহেভিয়ারের কটূক্তি তাদের প্রতিনিয়ত জর্জরিত করে তাদের মনোজগৎকে সাংঘাতিকভাবে জর্জরিত করেছিল, এবং যার প্রতিক্রিয়া তারা দেখাতে বাধ্য হয়েছিল। এবং নিজেদেরকে সেই প্যাশেন্সটুকু, সেই ধৈর্যটুকু অ্যাজ এ সোলজারের যে দীক্ষা, যে প্রচণ্ড প্যাশেন্স তাকে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, যে কোনো বাজে পরিস্থিতিকে নিয়ে তাকে চলতে হবে। অ্যাকচুয়ালি তাদের ব্রিটিশ সেনাদের কিংবা তাদের অবস্থা বা ব্রিটিশদের এমন ছিল তাদের এই বাজে ব্যবহারগুলো যে তারা আসলে সৈন্যদের সেই আইডিয়ালিজমকে আসলে তারা রাখতে পারেনি, শেষ পর্যন্ত ঘুরিয়ে দিয়েছিল। এবং এই যে তাদের আর্থিক বলি, মনোজগৎ বলি, নানান রকম কারণগুলো এর মধ্যে অবশ্যই ছিল, আমরা যেটি জানতে পেরেছি। এবং আমরা সামরিক কারণে যেটি আমি বলতে চাচ্ছিলাম যে এই যে বললাম যে বৈষম্য ছিল, কটূক্তি করতো, পদোন্নতি ছিল না, এই নানান রকম এই সেনাবাহিনীদের মধ্যে অসন্তোষের তৈরি করেছিল। এবং তাদের এই কারণের জন্যই আমাদের আজকের এই সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আমরা চলে যাচ্ছি হলো নানান রকম ইনফ্লুয়েন্স বা ধর্মীয় কারণ, যেটা আমি আরেকটা বলতে চাই যে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের মধ্যে আসলে তখন সোশ্যাল কন্ডিশন কিংবা পলিটিক্যাল কন্ডিশন এমন ছিল যে তখন প্রচুর মিশনারিদের আগমন হয়েছিল এই উপমহাদেশে, এবং তখন ধর্মান্তকরণের চেষ্টা চলছিল, যে ইউরোপীয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে কি হিন্দু কি মুসলিম, ধর্মান্তকরণের যে চেষ্টা, এটা যেন একটা আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়া। এবং তখন ব্যাপারটি ভীষণ রকম বিস্ফোরণের পর্যায়ে চলে গিয়েছিল। এবং এই ধর্মীয় কারণের সাথে আরো যেটি আমি বলতে চাই যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাইবেলকে পড়ানো হতো তখন, এবং খ্রিস্টান মিশনারিদের এই যে ধর্মকরণের চেষ্টা, এটা তো অ্যাকচুয়ালি বললামই। এবং প্রতিষ্ঠানগুলোতে বাইবেল পড়ানো হতো, কারাগারে বন্দীদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের চেষ্টা করা হতো, এবং মন্দির মসজিদের খাস জমিগুলোকে নিয়ে নেওয়া, খাস জমিগুলোকে দখল করে নেওয়ার চেষ্টা থাকতো। এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ইচ্ছা করে নানান রকম ট্যাক্সেশন বা কর আরোপের ব্যবস্থা করা হতো। এবং সেই সাথে আসলে যেটা যে ইংরেজি শিক্ষা, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ, এই যে জোর করে যে ভারতের সনাতন শ্রেণীর এই যে বিধবা বিবাহ কিংবা সতীদাহ প্রথা, এর উচ্ছেদ ঘটানো, তাদের যেটা একেবারেই হার্টের সাথে, কারণ আমরা জানি যে ধর্ম হচ্ছে ধৃ ধাতু থেকে আসা, ধৃ শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। এটা আমার কোনো ড্রেস না যে আমি জাস্ট স্বাভাবিকভাবে বা জাস্ট ওয়্যার আমি পরলাম, খুলে রাখলাম বা প্রয়োজনার্থে সেটিকে ব্যবহার করলাম, নট দ্যাট। ধৃ ধাতু থেকে ধর্ম, যেটি একেবারেই আমরা আমাদের অন্তরে ধারণ করে আছি। আমরা এই জন্য এত বেশি সেন্টিমেন্টাল হয়ে যাই, যেটি আমার অন্তরে একেবারেই প্রতীত, অন্তরে একেবারেই আমার কোর অফ মাই হার্টে যেটি একেবারেই এস্টাবলিশড। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এই অন্তরের এই এস্টাবলিশড এই ব্যাপারগুলোকে যখন নাড়ানোর চেষ্টা করা হচ্ছিল, বিধবা বিবাহকে দেওয়া কিংবা সতীদাহ প্রথাকে নিবারণ করা, এগুলো সাধারণ অ্যাজ এ জেনারেল ভারতবাসীর সনাতন ধর্মের মধ্যে তাদের মর্মমূলে কিছু আঘাত এনেছিল এবং প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এবং নানান রকম এই ধর্মীয় কারণগুলোর জন্যই অ্যাকচুয়ালি তারা আমরা দেখতে পেয়েছি যে এই আন্দোলনকে ত্বরান্বিত হওয়ার জন্য অনেকটা সহায়ক হয়েছিল। আর তাছাড়া আমি যে এখানে ইনফ্লুয়েন্স অফ আউটসাইড ইভেন্টস, যেমন যেটা বলতে চাই, নানা রকম ইংরেজি শিক্ষা, স্ত্রী শিক্ষা, তারপরে হিন্দুদের এই যে উত্তরাধিকার আইন, যে বিয়ের পরে মেয়েরা তাদের সম্পত্তির, বাবার বাড়ির সম্পত্তির অধিকার হবে না, সেটাকে মানে রিফর্ম করা, সেটিকে রিফর্ম করে তাদের মানে তাদের পক্ষে নিয়ে আসা, এই ধরনের নানান কিছু পদক্ষেপ, নানান কিছু ইংরেজদের এই সরকারের তৎকালীন এই শাসকের এই পদক্ষেপগুলোকে, এই স্টেপগুলো আসলে এই নানান রকম আউটসাইড এই ইনফ্লুয়েন্স, আউটসাইড ইভেন্টসগুলো আসলে বিদ্রোহকে ত্বরান্বিত করতে চেষ্টা করেছিল। সো আমরা জানি যে সবকিছুরই যেমন একটি শুরু আছে, সবকিছুর একটি শেষ আছে, সবকিছুর যেমন একটি সফলতা আছে, তেমনি সবকিছুরই একটি অ্যাকচুয়ালি অসফলতাও আছে। আমরা এখানে একটি ছবি, একটু সেই জগতে ফিরে যাওয়ার জন্য আমরা এখানে ব্রিটিশ বাহিনীর যে তৎকালীন যে গেট আপ,
এবং তাদের ফোর্সের যে উজ্জ্বলতা কিংবা তাদের যে অবস্থা, আমি সেটিকে একটু দেখানোর চেষ্টা করলাম। এবং আমি এখানে আরেকটা যে জিনিসকে সামনে আনতে চাচ্ছি, যেটি এতক্ষণ আমরা তো বলছিলাম যে আমরা মহাবিদ্রোহের অঞ্চলগুলো দেখিয়েছিলাম, আমি এটাও দেখাতে চাচ্ছি যে ডিউরিং 1857-এ তখন ইন্ডিয়ার অ্যাকচুয়ালি অবস্থা কী ছিল। এবং আমরা এখানে আমরা দেখতে পাই যে গোলাপি দাগ, যেগুলো গোলাপি যে নোটেট করা, সেটি হচ্ছে ব্রিটিশদের আওতাধীন ব্রিটিশ ইন্ডিয়া। এবং আমরা হলুদ যেগুলো আছে ইয়েলো কালারের গুলো হচ্ছে হিন্দু শাসিত, এবং গ্রিন কালার যেগুলো আছে, গ্রিন যেগুলো দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে মুসলিম শাসিত অঞ্চল। আমরা অঞ্চলগুলোকে একটু তৎকালীন ভারতবর্ষের যে অঞ্চলগুলোর ডিভিশনগুলো শাসনের চিত্রটুকু আমরা দেখতে পেলাম। আমরা শেষ করে আছি আমাদের আজকের এই টপিক, এবং আমরা যেটি বলতে চাচ্ছিলাম, আমি একটু এনফিল্ড সেই তাৎক্ষণিক এবং আমি ইমিডিয়েট যে কজ যেটি বলছিলাম, সেই মঙ্গল পাণ্ডে নিয়ে ছবিও হয়েছে। আমরা আমির খানের ছবি দেখেছি, এবং আমি চাইবো তোমরা যদি ছবিগুলো অত্যন্ত ইতিহাস ধারণার মুভিগুলো বা সিনেমা নাটকগুলো যেগুলো আমাদেরকে মেসেজ দিতে চায়, অ্যাকচুয়ালি দে আর মেসেঞ্জার টু মি। আমাদের সোসাইটির মেসেজগুলোই অ্যাকচুয়ালি আমাদের এই সংস্কৃতি আমাদের দিতে চায়। আমরা সেগুলোকে একটু চোখ রাখলে আমাদের কনসেপ্টগুলোকে আরও বেশি ক্লিয়ার হবে বলে আমার বিশ্বাস। তো আমি এখানে আরেকটু যেটা ইমিডিয়েট কজ যেটি বলতে চাচ্ছিলাম, যে ইমিডিয়েট কজের কথা, যে রিজন ফর দ্য রিভলিউশন অফ 1857-এর আমি যে ফান্ডামেন্টাল কজেসগুলো বললাম, অ্যান্ড দেন ইমিডিয়েট কজ যেটা আরেকটি আছে, সেটি হচ্ছে যে কি বলা আছে এখানে, যে গ্রিস কার্টিজ। আসলে গ্রিস কার্টিজের ব্যাপারটা তখন এই ব্রিটিশ সেনাবাহিনীতে নতুন এক ধরনের অস্ত্র আসলো, যার নাম হচ্ছে এনফিল্ড রাইফেল। আমি একটা ছবি দেখাবো, এনফিল্ড রাইফেলের ছবি, এনফিল্ড রাইফেলের ছবি। এই রাইফেলের একটি বিশেষত্ব হচ্ছে যে এই যে কার্টিজ গুলিটা ছোড়া হতো, সেটির কার্তুজ, এটি আসলে শূকর এবং গরুর ফ্যাট দিয়ে তৈরি। এবং আমরা ছবিগুলো দেখলে, নানান রকম সিনেমা নাটকগুলো দেখলে আমরা আরো প্র্যাকটিক্যালি দেখতে পারতে, তোমরা বুঝতে পারতে যে সেটাকে দাঁত দিয়ে ছিঁড়ে সেই বারুদটাকে সেই নলের মধ্যে ঢুকিয়ে তারপরে ফায়ার করা হতো। এবং আমরা যেটিকে জানতে পেরেছি বা আমরা যেটি জেনেছি, যে এইটি হিন্দু মুসলমান দু ধরনের সম্প্রদায়ের ভারতীয় সৈন্যদের জন্য অবশ্যই সেটি প্রচন্ড রকম ধর্মীয় অবমাননার শামিল, এবং নিতে না পারার ব্যাপার, এটি মানা যায় না, ধর্মগত দিক থেকে এটি মানা যায় না। এবং যার লিডার হচ্ছে মঙ্গল পাণ্ডে। আমি এখানে মঙ্গল পাণ্ডের ছবি দেখাতে চাচ্ছি, যে মঙ্গল পাণ্ডে স্পার্ক অফ দ্য ফার্স্ট ভারতীয় ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1857। আমরা মঙ্গল পাণ্ডের ছবি, যে প্রথম এই অনীহাটুকুকে দেখানোর সাহস পেয়েছিল, যে প্রথম পুরো জাতি, পুরো ভারতবাসী, যাদের ধর্মগত দিক থেকে মর্মমূলে আঘাত এনেছিল এই সিস্টেম, এই চেষ্টা কিংবা এই কাজ কিংবা এই ব্যবহারটুকু, মঙ্গল পাণ্ডে হি ওয়াজ এ লিডার অফ দ্যাট। আমরা মঙ্গল পাণ্ডের মতো বীরকে দেখতে পাচ্ছি আমাদের এই ফটোগ্রাফে, যে সাহস করে তার বুকের ভেতরের কথাটুকুকে চরমভাবে জানাতে পেরেছিল। আমরা শেষ করে আনছি, আমরা বলছিলাম যে
সফলতা রাতের পরে যেমন দিনের আলো, বা দিনের আলোর পরে যেমন রাত, যেমন গড়ার পরে যেমন ভাঙনের খেলা, যেমন সৃষ্টির পরেই যেমন ধ্বংসের ফোয়ারা, তেমনি সফলতার উল্টো পিঠি ব্যর্থতার ছায়া। আমি ব্যর্থতাকে এক নজর একটু দেখি, আমাদের ক্লাসকে আমি নিয়ে যেতে চাই। আমরা পড়ছিলাম যে ব্যর্থতাকে, যে এই সাকসেস, ব্যর্থতা, এই বিদ্রোহের নানান রকম রূপকে আমি দেখে এসেছি। এর একটি সীমাবদ্ধতা ছিল, এর বিরোধিতা ছিল, কোনো প্ল্যান ছিল না, গণসমর্থন ছিল না, শিক্ষিত বাঙালি সমাজ তার এগেনস্টে ছিল, মধ্যবিত্ত শ্রেণী তার এগেনস্টে ছিল, নিম্নমানের অস্ত্র ছিল ভারতীয়দের হাতে, শিখ সম্প্রদায় অ্যাকচুয়ালি তাদের সাপোর্টে ছিল না। আমরা যেটি দেখতে পেয়েছি, আমরা ব্যর্থতার কথাগুলো যদি একটু ডিসকাসে যেতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে আমি বলেই আসছি যে এর সীমাবদ্ধতা ছিল। অ্যাকচুয়ালি সীমাবদ্ধতা কিসের, যে সীমাবদ্ধতার কথা যদি আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে উত্তর এবং মধ্য ভারতে বিহার, দিল্লি এবং উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে সীমাবদ্ধ ছিল এই বিদ্রোহটা, এবং ভারতের অন্যান্য অঞ্চলে বিদ্রোহ শেষে কোনো প্রতিক্রিয়া ছিল না। এটি একটি ব্যাপার ছিল, এবং শান্তিপূর্ণ অঞ্চল থেকে সেনাবাহিনী এসে বিদ্রোহদের দমন করত। এবং আমরা আরেকটি যেটি দেখতে পেয়েছি যে বিরোধিতা, আসলে হায়দ্রাবাদের নিজাম বা কাশ্মীরের মহারাজা বা সিন্ধিয়ার রাজা কিংবা গুর্খারা, তারা অ্যাকচুয়ালি এই বিদ্রোহের সাথে সামিল ছিল না বা সাপোর্ট করেনি, আমরা এটি দেখতে পেয়েছি। এবং আমরা এটি প্রসঙ্গে, আমি শিখদের প্রসঙ্গে যে কথাটি বলবো, যে এরকম কথা প্রচলিত আছে যে যদি কেউ বলে আমি মরতে ভয় পাই না, হয় সে মিথ্যে বলছে, না হয় সে গুর্খা। মানে গুর্খারা এত বেশি তারা প্রেমী, এত বেশি দেশপ্রেমী, এত বেশি মেন্টালি অ্যাডামেন্ট তারা, যে যদি কেউ বলে আমি মরতে ভয় পাই না, হয় সে মিথ্যে বলছে, আর না হয় সে গুর্খা। তো যাই হোক, আমরা পড়ছিলাম ব্যর্থতাগুলো, আমি সীমাবদ্ধতা বলেছি, বিরোধিতা বলছি। আমি আরেকটা বলেছি যে এই বিদ্রোহটি কোনো নো প্ল্যান, এবং এর কোনো প্ল্যান ছিল না। এই বিদ্রোহটি উইদাউট প্ল্যান ছিল। কিরকম জানো, আমরা জানি যে প্রত্যেকটা সাকসেসের একটা প্ল্যান প্রয়োজন। নো প্ল্যান, আমাদের কথাই আছে যে নো প্ল্যান নো গেইন। আমার প্ল্যানও নাই, গেইনও নাই। তো এই যে নো প্ল্যান নো গেইন, তো তেমনই একটি ছায়া আমরা এখানে দেখতে পেয়েছি, যে আমরা এখানে কোনো অ্যাকচুয়ালি এই বিদ্রোহের একটা সাংগঠনিক একটা রূপ, ফরমেশন অ্যাকচুয়ালি ছিল না। এই মহাবিদ্রোহ ব্যর্থ হওয়ার পেছনে এটি একটি কারণ। একটি নির্দিষ্ট লক্ষ্যের অভাব ছিল, গণসমর্থনের অভাব ছিল, আঞ্চলিক সীমাবদ্ধতা, যেটা আমি বলছিলাম যে এখানে আসলে গঠনগতভাবে নির্দিষ্ট একটি লক্ষ্যকে নিয়ে, একটি জাতীয় পলিসিকে ঘিরে যে বিদ্রোহটি এগোবে, সেরকম কোনো প্ল্যান ছিল না। এবং এটি না থাকার কারণে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড বিভিন্নভাবে বিদ্রোহ হয়েছিল, ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড খণ্ড। এই যে ডিভিশন, এই যে সেন্ট্রালাইজেশন না থাকার কারণে, এই যে ডিসেন্ট্রালাইজেশনের জন্য আসলে বিদ্রোহটা ফলপ্রসূ হতে পারেনি। আমরা যেটি আবার বলতে চেয়েছিলাম যে শিক্ষিত বাঙালি শ্রেণীর অভাব, আমরা দেখতে পেয়েছি যে আসলে এখানে যে তখনকার এই ইংরেজদের ছায়ায় বলবো, বা তখনকার এই আবহে থেকে শিক্ষিত বাঙালি সমাজের যে সৃষ্টি হয়েছিল, 1857 সালের এই বিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজ আসলে সাপোর্ট করেনি। কারণ তারা ভেবেছিল যে ব্রিটিশ শাসনের ভারতবর্ষে থাকা উচিত, কারণ ভারতবর্ষের উন্নয়নের জন্য এবং তাদের শাসনকে টিকিয়ে রাখার জন্য দরকার হচ্ছে এই ব্রিটিশদের শাসন, এবং এটিকে উচ্ছেদ করার জন্য যে আন্দোলন হচ্ছে এগুলি যথার্থ নয়। এডুকেটেড 80% তখনকার তারা তাই মনে করতেন। এটি একটি কজ। এবং আরেকটি যেটি যে মিডিল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী, পাশ্চাত্য শিক্ষার এই যে প্রসার ঘটেছে, এর ফলে একটি নতুন মধ্যবিত্ত শ্রেণীর জন্ম নিয়েছে। আসলে মিডিল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণীদের যে ব্যাপারটি আসলে থাকে, যে দে হ্যাভ নো কি বলবো, একটা খুব দৃঢ় একটি অ্যাডামেন্সি তাদের আসলে রাখতে পারে না।
মিডিল ক্লাস সবসময় একটা দোদুলন মানতার মধ্যেই যেন তারা থাকে, তারা তাদের হারানোরও ভয় থাকে, তাদের প্রাপ্তিরও আশা থাকে। এই জন্য তারা কোনো একটা দিককে একেবারে কঠিনভাবে সমর্থন করা কিংবা সেটিকে ঘিরে থাকা কিংবা সেটিকে ইনভলভ থাকা, সেটি আসলে মিডিল ক্লাস কখনই পারেনি। একটি মাঝামাঝি দোদুল্যমানতার মধ্য দিয়েই যেন তার জীবনের পথটি চলতে থাকে। তো সেম এখানেও তাই হয়েছে যে এই যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছে, এর ফলে এই যে একটা নতুন মধ্যবিত্ত শ্রেণীর মিডল ক্লাস শ্রেণীর উদ্ভব হয়েছে, তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে সমাজের প্রত্যেকটা ঘটনাকে বুঝতে পেরেছে, তার নিজের নেসেসিটিটাকে, তার জন্য কি প্রয়োজন, তার বেঁচে থাকার জন্য কি দরকার, ওই বিদ্রোহ না তার বেঁচে থাকা, কোনটিকে সে আগে প্রায়োরিটি দিবে, সে খেয়ে পড়ে বাঁচবে নাকি সে ওখানে তাল মেলাবে, সে কি চায়, আগে তো নিজে তো বাঁচো। এই যে বোধটি তাকে পীড়িত করতো, এই মিডল ক্লাস অ্যাকচুয়ালি তেমনটি করে এই বিদ্রোহকে সমর্থন জানায়নি। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে আরেকটি যেটি যে নিম্নমানের যে অস্ত্র, অ্যাকচুয়ালি এটি তো বলাই বাহুল্য যে তখনকার যে পাশ্চাত্যের যে অস্ত্রের ব্যাপারটি, সেটি যে পাশ্চাত্যের এই যে সাপ্লাই তাদের জন্য যা আসতো আমাদের এই জনগণের সমর্থিত যুদ্ধের জন্য, বিদ্রোহের জন্য, এগুলো অতিশয় নিম্নমানের ছিল। এগুলি টিকে থাকা তাদের সাথে একেবারেই পসিবল ছিল না এবং তাদের জন্য এটিকে ধরে রাখা কিংবা টিকিয়ে রাখা সম্ভব ছিল না। তো আমরা ব্যর্থতার কথা বললাম, আর এখানে যে শিল্প বিপ্লব কিংবা আমরা যে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কিংবা সামাজিক কিংবা সামরিক এবং আমরা ধর্মীয় এবং আমরা নানান রকম ইনফ্লুয়েন্স অফ আউটসাইড রিভেঞ্জের কথাও যেটা বললাম, আমরা যে কারণগুলোর কথা বলে আসছি এবং সেই কারণগুলোর একটা সাকসেসের কথাও আমরা আমাদের আলোচনায় রেখেছি। এবং আমরা এই কারণগুলোর দিকে তাকালে সত্যি আমাদের কষ্ট হয়, মনে জাগরণ দোলা দেয়, আমাদের নিজেদের ভেতরের আমাদের এই অদম্যনীয় বা তখনকার এই না মানতে পারার এই বোধকে জাগরিত হয়ে উঠে যে এত লুটপাট, এত শিল্প বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে ছিনিয়ে নেওয়া বা আমাদেরকে এই যে শূন্য করে দেওয়া। তো যাই হোক, আজকে আমাদের আমি এক মিনিটে আমার ক্লাসের আছে এন্ডিংয়ের, আমি একটু সামারাইজেশনে চলে যেতে চাই। আমরা সিপাহী বিদ্রোহ পড়ছিলাম, আমরা সিপাহী বিদ্রোহের ইন্ট্রোডাকশন কিভাবে এটি শুরু হলো এবং কেমন করে হয় এবং এর লিডার কারা কারা ছিলেন এবং তারা কোন অঞ্চলে ছিলেন, এবং আমরা পড়ছিলাম যে এটা শুরুটা আসলে কেমন করে হয়েছিল। আমরা পড়ছিলাম যে এই বিদ্রোহটার নেচারটা আসলে কি, এই বিদ্রোহ কত নামে আসলে আছে এবং সেগুলোর পক্ষে বিপক্ষে কি কি কথাগুলো আছে, এবং আমরা পড়ছিলাম যে রিজনগুলো কি কি। আমরা এখানে নানা রকম রিজনের কথাও পড়ছিলাম। এখানে আমরা পড়ছিলাম যে ইমিডিয়েট রিজন আমরা একটা বলছিলাম, ফান্ডামেন্টাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, মিলিটারি। আর এখানে আরেকটি জিনিস যেটা আমরা যে রিলিজিয়াস, আমরা আরেকটা রিলিজিয়াস রিজনের কথাও আমরা এখানে বলে আসছিলাম। এবং আমরা তাৎক্ষণিক ইনফ্লুয়েন্স মানে আউটসাইড ইনফ্লুয়েন্স কিছু রিজন যদি বিবিধ থাকে আমরা সেগুলির কথাও বলে আসছিলাম। এবং আমরা আরো এরকম বলছিলাম যে এই রকম বিদ্রোহ, এই বিদ্রোহগুলোর এত সব কজেসের মধ্য দিয়ে যে বিদ্রোহটাকে, যে আলোটাকে আমরা পেয়েছিলাম এবং সেটা আসলে কতটা সাকসেস, কতটা আলো নিয়ে সত্যি আমাদের দরবারে হাজির হয়েছিল বা কতটা ছায়া ফেলেছিল, আমরা সেগুলো জানার আসলে এতক্ষণ খুবই চেষ্টা করেছি বা চেয়েছি, আমি সেটাই বলবো। এবং আমি চাইবো তোমরা সবাই জানো যে আমাদের পর্যায়ক্রমে পরিস্থিতি যদি আমরা মোকাবেলা করতে পারি, আমাদের খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের স্টপ হয়ে থাকা পরীক্ষাগুলো সরকার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো 4th ইয়ারের পরীক্ষা 16 তারিখ থেকে শুরু হবে আমরা জানি। এবং পর্যায়ক্রমে এটি মাথায় রাখো যে আমাদের প্রত্যেক দিনকেই, আলোকিত দিনকেই হয়তো আমরা সামনে ধীরে ধীরে দেখতে পাবো। আমরা 21 সালের আমাদের সেটাই প্রত্যাশা থাকবে, বিশ্বময় 20 সাল আমরা যেন ওভারকাম করে একটি নতুন আলোময় 2021-এর প্রত্যাশাকেই আমি সামনে রাখতে চাই। এবং আমি চাইবো যে তোমরা অবশ্যই কাজগুলোকে, সময়গুলোকে সত্যিকার অর্থে কাজে লাগাও এবং যেগুলোর দিকেই থাকো সময়ের সাথেই অবশ্যই থাকবে। কারণ বারবার আমি একটি কথা বারবার আমার লেকচারে বলে আসছি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় যাচ্ছে যাক, স্রোত যাচ্ছে যাক, আমিও তো যাচ্ছি সেই সাথে, সেটা আমার মাথায় রাখতে হবে। এবং সেই সাথে জীবনানন্দ দাশের আমি একটি উক্তি দিয়ে তার কাব্যের
একটি পংক্তি দিয়ে আমি শেষ করতে চাই, কবিতার পংক্তি দিয়ে। সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে যেতে হয়, কি কাজ করেছি আর কি কথা ভেবেছি। সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে যেতে হয়, কি কাজ করেছি আর কি কথা ভেবেছি। ধন্যবাদ সবাই।